নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। বিস্তারিত খবরে চোখ রাখছি। 23শে মার্চ রাজ্যে লকডাউন শুরু হয় এবং আজকে 23শে এপ্রিল, মোট এক মাস পরে রাজ্যে ঠিক কি পরিস্থিতি? রাজ্যের করোনায় এই মুহূর্তে চ্যালেঞ্জ রয়েছে কলকাতায়, কারণ যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, বুধবার থেকে আক্রান্ত 58 জন, আজকে শেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 58 জন এবং এই 58 জনের মধ্যে 80%ই কলকাতার বাসিন্দা। পাশাপাশি হাওড়ায়, সেখানেও কিন্তু করোনা বেশ চিন্তা বাড়িয়েছে। সরাসরি চলে যাব ইরন রায় বর্মন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, যা অবস্থা এক মাস পরে, তাতে যেটা চিন্তা সেটা হলো সব থেকে বেশি অসুবিধা এবং চিন্তার জায়গায় রয়েছে কলকাতা এবং হাওড়া। শেষ পর্যন্ত যা পাওয়া তথ্য, তাতে 58 জন শেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন, তার মধ্যে 80%ই কলকাতার। তুমি এই মুহূর্তে যে অঞ্চলে রয়েছো, লকডাউনের ছবিটা ঠিক কিরকম দেখছো? কি অবস্থা ওখানকার? একদমই, দেখো, এক মাস 30 দিন পূর্ণ হচ্ছে এই লকডাউনের। ঠিক এক মাস আগে এরকমই বিকেল 5টা থেকে লকডাউন শুরু হয়েছিল, কিন্তু এক মাস পর যেটা উদ্বিগ্ন রাজ্য সরকারের কাছে আরো টেনশন বিষয়টা বাড়িয়েছে, সেটা কিন্তু অবশ্যই কলকাতা এবং হাওড়া। কলকাতা তুমি নিজেই বললে যে 58 জন পাওয়া গেছে, তার মধ্যে 80%ই কলকাতা, এবং মূলত যেটা দেখা যাচ্ছে সিল করা যে অঞ্চল, সেই অঞ্চলগুলোর মধ্যে থেকেই কিন্তু এই করোনা সংক্রমণ বা করোনা আক্রান্তের রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এটাই কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জিং এই মুহূর্তে। কলকাতা কে চ্যালেঞ্জ হচ্ছে সবচেয়ে, সরকারের কাছে সবচেয়ে চ্যালেঞ্জ সেটা হচ্ছে কিন্তু অবশ্যই কলকাতা। কারণ কলকাতার যত এই মুহূর্তে যেসব করোনা আক্রান্ত সংখ্যা পাওয়া যাচ্ছে, বেশিরভাগটা কিন্তু কলকাতাতে। 9টা জেলার মধ্যে এখনো কোনো করোনা সংক্রমণ নেই। ইতিমধ্যেই কলকাতা হাওড়া রেড জোনে রয়েছে। তার মধ্যে থেকে রেড জোন থাকার মধ্যে থেকেও যেভাবে দিনে দিনে করোনা সংক্রমণ আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেটা কিন্তু সরকারের কাছে, প্রশাসনের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং। ইতিমধ্যে এই চ্যালেঞ্জ মেটানোর জন্য বা সমস্যা এই সমাধানের জন্য কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর নির্দেশে গলিতে গলিতে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে, মানুষকে সচেতন করা হচ্ছে। প্রতি মুহূর্তে বারবার জানানো হচ্ছে কি করতে হবে কি করতে হবে না, প্রয়োজন ছাড়া বেরোবেন না, মাস্ক পরে বেরোন। একাধিক সতর্কমূলক বার্তা কিন্তু বারবার প্রশাসনের তরফ থেকে রাখা হচ্ছে। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই নিয়ম লঙ্ঘন মানছেন না, তারা বেরিয়ে আসছেন, এবং তারপরেও কিন্তু এই সমস্যার সম্মুখীন হওয়ার পর কিন্তু পুলিশকে কঠোর হতেও দেখা গেছে। সব মিলিয়ে পুলিশের কাছেও এই মুহূর্তে চ্যালেঞ্জিং পার্ট এটা যে কলকাতা যেসব সিল করা জোন, সেইগুলোকে করোনা মুক্ত বা সেই জোনকে আরও কঠোর লকডাউন করা, এবং কলকাতা থেকে যেহেতু এই লকডাউনের সংখ্যাটা পরিমাণ বেশি হচ্ছে এবং হাওড়া থেকেও পাশাপাশি রয়েছে, এই দুটো জায়গায় কিন্তু আরও প্রয়োজনীয় যে সতর্কতামূলক ব্যবস্থা সেইগুলো চালানো, প্রশাসনের তরফ থেকে আরও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া। কিন্তু সব মিলিয়ে এই মুহূর্তে যে এক মাস লকডাউনের পূর্তি সময় এসে যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চিন্তার কারণ অবশ্যই সরকারের কাছে কলকাতা এবং পাশাপাশি হাওড়া। এই দুটো জেলায় কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মিলছে। তো এই জায়গাটায় চ্যালেঞ্জিং, এইটাকেই দ্রুত এই জায়গায় সমাধান করা, সেটাই কিন্তু সরকারের কাছে এই মুহূর্তে প্রধান প্রাধান্য কাজ হবে। এবং লকডাউনের ছবি যেটা তুমি বললে, ইতিমধ্যেই কিন্তু নাকা চেকিং যেরকম ভাবে চলছিল, বিভিন্ন জায়গায় আরো কড়া নাকা চেকিং করা হয়েছে। মানুষ আমি এই জায়গাটায় আরেকটু বিস্তারিতভাবে আসতে চাইছিলাম ইরন, যেমনটা বললে যে নাকা চেকিং ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং যেটা চিন্তা সেটা হচ্ছে বেশিরভাগ জায়গা কলকাতাতে সিল রয়েছে। তারপরও যে পরিসংখ্যান আসছে, তাতে তার মধ্যে 80% কলকাতার আক্রান্ত, এবং এইভাবেই তার মানে সিল জায়গাগুলো থেকেই এই ক্রমাগত এই সংক্রমণটা ছড়াচ্ছে। মানে সেখানেও এরকম অ্যাসিম্পটোমেটিক লোকজন ঘুরে বেড়াচ্ছেন, যেটা আমরা ডাক্তারদের বক্তব্য থেকেও পাচ্ছিলাম। ফলত এই যে চ্যালেঞ্জটাকে গ্রহণ করে কিভাবে আরো বেশি তৎপরতা দেখা যাচ্ছে রাজ্য প্রশাসনের, ঠিক কি ছবি ধরা পড়ছে? একদমই, দেখো, এই রোগ সংক্রমণ করার জন্য কিন্তু সরকার থেকে ডাক্তার প্রত্যেকেই বলেছেন সচেতনতা বাড়াতে হবে, প্রত্যেক মানুষের নিজস্ব সচেতনতা বোধ আসতে হবে। আমাকে যতই বলা হোক, আমি যদি সেই সচেতনতা বোধ না মানি, রাস্তায় বেরিয়ে পড়ি, এবং আমি যদি সেই একটা এমন জোনে বাসিন্দা, যে বাসিন্দা আমাকে লকডাউনে থাকার কথা, তা সত্ত্বেও আমি ফাঁক ফোকর খুঁজে যদি রাস্তায় বেরোই, এরকম মানুষ যদি এরকম বেরিয়ে পড়েন, তাকে কিন্তু বলে সচেতন করা খুব মুশকিল প্রশাসনের পক্ষে। তাই প্রশাসন বারবার অনুরোধ করছেন। আমি কিছুক্ষণ আগেও দেখেছি এই বাইপাস ধারে প্রত্যেকটা থানার তরফে কিন্তু অলিতে গলিতে মাইকিং এর ব্যবস্থা করা হচ্ছে, মাইক লাগানো হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়, অলিতে গলিতে, যাতে প্রত্যেকটা কোনায় কিন্তু বার্তা পৌঁছে যায়। কলকাতা পুলিশ প্রশাসনের যে বার্তা, কি করতে হবে লকডাউনে, কি সমস্যা হলে কিভাবে তাদের যোগাযোগ করবেন, ফোন নাম্বার, সমস্ত কিছু জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। বারংবার মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে বারবার বলছেন যে কি করা উচিত কি করা উচিত নয়। সব জায়গায় সব মিলিয়ে পর মানুষকে যদি আরো সচেতন হতে হবে, বিশেষ করে এই জোনগুলো, যে জোনগুলো সেন্সিটিভ, অতি সেন্সিটিভ জোন, সেই মানুষগুলো যত সচেতন হতে পারবেন, তারপরেই কিন্তু এই রোগের ক্ষেত্রে মোকাবিলা বা মহামারীর মোকাবিলার ক্ষেত্রে কিন্তু আরো সংঘবদ্ধ হতে হবে, এবং সেই জায়গা থেকে কিন্তু আরেকটু সমাধানের জায়গা প্রয়োজন। এখন প্রশাসন চেষ্টা
করছে, মানুষকে সচেতন হতে হবে, তারপরেই হয়তো আরেকটু বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে। একেবারে ইরন, আপাতত অনেক ধন্যবাদ, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি। এবং আজকে মুখ্য সচিব তিনি ঠিক কি জানালেন শোনাবো আপনাদের। আমাদের 9টা জেলা এমন আছে যেখানে কোনো কেস নেই, জিরো কেস, কমপ্লিটলি গ্রিন। আর আমাদের 11টা জেলা আছে যেটা অরেঞ্জ জোনে আছে, কিন্তু 9 ডিস্ট্রিক্টস নো কেস রিপোর্টেড সো ফার, 11 ডিস্ট্রিক্টস ভেরি ফিউ কেসেস, 4 ডিস্ট্রিক্টস ক্যালকাটা, হাওড়া, নর্থ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সাম কেসেস যে প্রেজেন্ট কেসগুলো যে রিপোর্ট হচ্ছে বেশিরভাগই এই এলাকা থেকে হচ্ছে। তাহলে পূর্ব মেদিনীপুর থেকে গত 11 এপ্রিল পরে কোনো কেস আসে নেই। আমরা আশা করছি পূর্ব মেদিনীপুর যে স্থান পরিবর্তন হবে, রেড থেকে অরেঞ্জের দিকে যাবে। নর্থ 24 পরগনা, হাওড়া এই দুটো জেলাতে অনেকটা কন্টেন হয়েছে। ক্যালকাটা আমাদের কাছে চ্যালেঞ্জ রয়েছে, আমরা সমস্ত রকম এখানে ব্যবস্থাপনা করছি যাতে ক্যালকাটাতে ফার্দার স্প্রেড না হয়, সেটা আমরা ব্যবস্থা করি। গতকাল কেটেছে বিএসএফ গেস্ট হাউসে, আর আজকে সকাল থেকেই করোনা পরিস্থিতি পরিদর্শনে কেন্দ্রীয় দল। সকাল 9:30 রওনা হয়ে তারা পৌঁছন 10টা নাগাদ রাজারহাটে কোয়ারেন্টাইন সেন্টারে। সেন্টার ঘুরে দেখেন সদস্যরা। প্রথম থেকেই কেন্দ্রীয় দলের সঙ্গে ছিলেন রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা। রাজারহাট থেকে এরপরে সরাসরি কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা যান এমআর বাঙ্গুরের কোভিড হাসপাতালে। দুপুর 12টা থেকে প্রায় ঘন্টা দেড়েক এমআর বাঙ্গুর হাসপাতালে ছিল কেন্দ্রীয় দল। তারপরে দুপুর 2টোর পর বিএসএফ এর সদর দফতরে আবার ফিরে যান প্রতিনিধি দলের সদস্যরা। এমআর বাঙ্গুর হাসপাতালে ছিল কেন্দ্রীয় টিম। তারা কিন্তু এমআর বাঙ্গুর হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড, সেই আইসোলেশন ওয়ার্ডে তারা পরিদর্শন করেন এবং সেক্ষেত্রে সেই আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনের পর এখন তারা বেরিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং সেক্ষেত্রে যে নির্দিষ্ট প্রোটোকল পরিদর্শনের জন্য, সেই প্রোটোকল মেনেই তারা পরিদর্শন করে এখন বেরিয়ে যাচ্ছেন ঠিক এই এমআর বাঙ্গুর হাসপাতাল থেকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু আবার অন্য হাসপাতালের দিকে যাবেন। ক্যামেরায় শুভব্রতের সঙ্গে সোমরাজ, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই কেন্দ্রীয় দল যখন আজকে এমআর বাঙ্গুর হাসপাতাল পরিদর্শন করছিল, সে সময় ঘটে একটি বিপত্তি। আইসোলেশন ওয়ার্ডের বাইরে বেরিয়ে যান এক করোনা রোগী। হাসপাতালের কর্মীদের মধ্যে স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অবশ্যই রোগীকে ভেতরে নিয়ে যাওয়া হয়। বাঙ্গুর হসপিটালের সুপার স্পেশালিটি ওয়ার্ড, বৃহস্পতিবার দুপুরে এখানেই ঘটে যায় একটি চাঞ্চল্যমূলক ঘটনা। কোভিড-19 হিসেবে আক্রান্ত এক রোগী হঠাৎ করেই হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে আসেন বাইরে। আক্রান্ত ব্যক্তিকে জিজ্ঞেস করা হলে একবার উত্তর আসে এক এক রকম। একবার তিনি বলেন তিনি ভেতরে ভর্তি ছিলেন, আরও একবার তিনি জানান যে তিনি ভর্তি হতে এসেছেন। তবে সব মিলিয়ে পরিস্থিতি যে আদৌ স্বস্তিজনক নয় সেটা বলাই যায়। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। পাশাপাশি উত্তরবঙ্গ কেন্দ্রীয় দল তারা পরিদর্শনে প্রথমে আজ শান্তিনিকেতন বিল্ডিং এ যান। সেখানে কয়েকজন করোনা আক্রান্ত রয়েছেন, তাদের পরিবারের সঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা কথা বলেন। পরে এরপর তারা যান শিলিগুড়ি রেল কোয়ার্টারে। সেই রেল কোয়ার্টারেও একজনের করোনার মৃত্যু হয় বলে দাবি করে রেলের দাবি অস্বীকার করে রাজ্য সরকার। মৃতের পরিবারের সঙ্গে সেখানেও কথা বলেন কেন্দ্রীয় দলের সদস্যরা। এবং রেল কোয়ার্টারের কাছেই আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের একটি ক্যাম্প রয়েছে, তাদের সঙ্গেও আজকে কথা বলেন ক্যাম্পে গিয়ে কেন্দ্রীয় দলের সদস্যরা। ডিসটেন্স মেইনটেইন করো। Situation was same as it was there. Now, of course, we are able to do some movement from today. We are still trying to, grasp the situation, and then we'll discuss. Then we'll be able to give you any observation. As of now, we are just learning. এক মাসের লকডাউনে দেশের সামান্য হলেও করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। সংক্রমণের গ্রাফ অস্বাভাবিক হারে বাড়েনি। প্রায় 90টি জেলাতে 14 দিনে নতুন করে আর আক্রান্ত নেই। দেশের 368টি জেলা এই মুহূর্তে করোনা মুক্ত। বৃহস্পতিবার এই তথ্যই দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
লকডাউনের এক মাস, এরই মধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 21,000 ছাড়িয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, লকডাউনের ফলে করোনা সংকট কিছুটা হলেও নিয়ন্ত্রণে। कई सारे ऐसे कदम उठाए हैं जिसने ये सुनिश्चित किया है कि इन दीज 30 days we remained more or less stable. আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে 3টি মন্ত্রে করোনা সুনামি রুখতে পেরেছে ভারত। করোনা সংক্রমণের হার রোধ করা, করোনা সংকটকে গণ্ডিবদ্ধ সংক্রমণে বেঁধে রাখা, ডাবলিং রেট বা করোনার হার দ্বিগুণ হওয়ার সময় বৃদ্ধি, নজরদারি, কন্ট্যাক্ট ট্রেসিং, কন্টেইনমেন্ট এবং ক্লিনিক্যাল ম্যানেজমেন্টে জোর, আরও বেশি করে করোনা পরীক্ষা। It is about 33 times in 30 days. But we are conscious of the fact that this is not enough and we have to continuously move ahead and ramp testing in this country. মে মাসে দেশে করোনা সংক্রমণের হার শীর্ষে পৌঁছবে এমন একটি আশঙ্কা বাসা বেঁধেছে কিছু মহলে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ অবশ্য সে জল্পনায় সায় দেয়নি। The growth has been more or less linear, not exponential. What that tells us is that there are certain strategies and work which has helped this be contained to a particular level. করোনা সংক্রমণে মৃতের সংখ্যা 700 ছুঁই, তবে এরই মধ্যে স্বস্তির খবর। 12 জেলায় করোনা সংক্রমণ ঘটেনি গত 28 দিন। 78 জেলায় নতুন করোনা আক্রান্ত নেই 14 দিন। দেশে 388 জেলা করোনা মুক্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি, ভাইরাস ভেলকির এখনো ঢের বাকি। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও তাই হ্রাস বিন্দুমাত্র আলগা করতে রাজি নয় কেন্দ্র। নিউজ 18 বাংলা। করোনা কিটের অভাব এই মুহূর্তে বিশ্বজুড়ে, আর এই ভারতেও একই ছবি। অর্থাৎ ভারতের হাতেও যথেষ্ট সংখ্যাতে করোনার কিট নেই, বুঝিয়ে দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। There is a shortage of reagents, there is a shortage of RNA extraction kits, there is a shortage of VTMs, PCR kits, etc. in the entire world. But the center has been working with the states tirelessly to ensure that these reagents are supplied to the laboratories in a very timely fashion and in a very calibrated fashion. করোনার কিট নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এরই মাঝে বৃহস্পতিবার আইসিএমআর এর ডিজির দাবি, বিশ্বজুড়েই করোনার কিট যথেষ্ট সংখ্যায় পাওয়া যাচ্ছে না। ভারতেও একই সমস্যা। এই কিট নিয়েই গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে রাজনীতি গরম। বিজেপি বারবারই দাবি করছে, কেন্দ্র যথেষ্ট কিট পাঠানো সত্ত্বেও পশ্চিমবঙ্গে ঠিকমতো টেস্ট করা হচ্ছে না। বুধবার এর জবাব দেন মুখ্যমন্ত্রী। 3 রকম কিটস হয়, জেনে রাখবেন। একটা হচ্ছে র্যাপিড টেস্ট কিট, ওই ড্রপ পুরো একদম ফল্টি। 2 হচ্ছে বিজিআই RT-PCR কিটস, দিস আর বিন অলসো উইথড্রন। তারপরে 2 রকম কিট চলে গেল। অ্যান্টিজেন কিটস, এটা আমাদের বাংলার হাসপাতালে পাওয়া যায় না, নেই। তাহলে কিটস থাকলো কোথায় হাতে? আমরা করিনি বলে যারা মিথ্যে কথা বলে বেড়াচ্ছিল তাদের জিজ্ঞেস করুন, উত্তর কে দেবে? কংগ্রেসও বারবারই কিট নিয়ে প্রশ্ন তুলছে। বৃহস্পতিবার কিট নিয়ে কেন্দ্রকে নিশানা করেন সোনিয়া গান্ধী। তাঁর অভিযোগ, এখনো ভারতে পরীক্ষা হচ্ছে কম, টেস্টিং কিটেরও অভাব, কিটের গুণমানও খুব খারাপ। বিজেপি ও মোদী সরকার বারবারই এইসব অভিযোগ উড়িয়ে দিয়েছে। এদিন আইসিএমআর অবশ্য মেনে নিল, ভারতের হাতে যথেষ্ট সংখ্যায় টেস্টিং কিট নেই, তবে এ সমস্যায় ভুগছে গোটা বিশ্বই। নিউজ 18 বাংলা। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের হেনস্থা রুখতে অর্ডিন্যান্স এনেছে কেন্দ্র, কিন্তু তাতেও হুঁশ ফেরেনি। মাস্ক পরতে বলায় কলকাতাতেই চিকিৎসককে গালিগালাজ। ঘটনার বিস্তারিত তুলে ধরবেন সুজয় পাল, রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, কি খবর? দেখো, আজ সকাল 10:30টার ঘটনা। পশ্চিমবন্দর থানা এলাকার যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্থানীয় 2 ব্যক্তি তারা সেখানে ওষুধ আনতে যাচ্ছিলেন এবং যখন সেই স্বাস্থ্য কেন্দ্রে ঢোকার সময় তাদের বাধা দেওয়া হয়, তার কারণ তাদের মুখে মাস্ক ছিল না। স্বাস্থ্যকর্মীরা বাধা দেওয়ায় তাদেরকে প্রথমে গালিগালাজ করা হয় এবং তারপরে তাদেরকে মারধর করা হয় এবং কর্তব্যরত যিনি চিকিৎসক ছিলেন তাকেও গালিগালাজ করা হয় এবং তাকেও মারধর করার চেষ্টা হয়। এবং শুধু এখানেই থেমে যায়নি, তারপরে সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ এবং এই ঘটনায় পশ্চিমবঙ্গ থানা পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে। একজনের নাম বিবেক তিওয়ারি এবং অন্যজনের নাম বিনোদ তিওয়ারি এবং এদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে সরকারি কর্মীকে কাজে বাধা দানে।
সুজয় ধন্যবাদ। করোনা রোগীকে নিয়ে গিয়েছিলেন এমন গুজবে একঘরে করে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স চালককে। এ ঘটনা উত্তর 24 পরগনার অশোকনগরে। পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার, পাশে থাকার আশ্বাস দিয়েছেন কাউন্সিলর। করোনা যোদ্ধা চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার স্বার্থে অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্র। জেল বা জরিমানার সংস্থানও রয়েছে, কিন্তু তারপরও হুঁশ যে ফেরেনি। উত্তর 24 পরগনার অশোকনগরের 16 নম্বর ওয়ার্ডের ঘটনায় তার জলজ্যান্ত উদাহরণ। 16 নম্বর ওয়ার্ডের এই বাড়িতে স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকেন জীবন কৃষ্ণ দে, পেশায় অ্যাম্বুলেন্স চালক। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। চারনক হাসপাতালে ভর্তি থাকা এক ডায়ালিসিস রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসেন জীবন কৃষ্ণ। কয়েকদিন পর ফের ওই রোগীকে নিয়ে অশোকনগর হাসপাতালে যান অ্যাম্বুলেন্স চালক। এরপরই ওই রোগীর মৃত্যু হয়। ওই রোগী করোনা আক্রান্ত ছিলেন বলে গুজব রটে যায়। অভিযোগ, তারপরই এলাকায় একঘরে করে দেওয়া হয় অ্যাম্বুলেন্স চালক ও তার পরিবারকে। এমনকি গৃহশিক্ষককেও বাড়িতে আসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এমন আতঙ্কের মধ্যে আমাকে রেখেছে যে মনে হচ্ছে যে অ্যাম্বুলেন্সের পরিষেবা দিয়ে আমরা খুব ভুল করেছি। তাহলে কি আমরা অ্যাম্বুলেন্সের পরিষেবা দেবো না? আমরা কি অ্যাম্বুলেন্সের পরিষেবা দিয়ে খুব ভুল করছি? তাহলে আমার তো নিজেরই মনে হচ্ছে যে অ্যাম্বুলেন্স আমি আর চালাবো না। এদিন অ্যাম্বুলেন্স চালকের বাড়ি গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় কাউন্সিলর। থানার থেকে যেহেতু বলে গেছে ওকে 14 দিনের জন্য ওকে ঘরে থাকতে, ও রাজি হয়েছে 14 দিনের জন্য থাকতে। বাস, কোনো ব্যাপার না, এবার 14 দিন থেকে ও আবার মতো কাজ করবে। অ্যাম্বুলেন্স চালক হিসেবে নিজের কর্তব্যই পালন করেছেন জীবন কৃষ্ণ। তিনি একা নন, এমন অনেক স্বাস্থ্যকর্মী এই করোনা পরিস্থিতিতেও কর্তব্যে অবিচল। তারপরও দেশজুড়ে স্বাস্থ্যকর্মীদের হেনস্থা বা হামলার ঘটনা সামনে আসছে। কেন এই প্রবণতা? যারা এই ধরনের অত্যাচার করছে তাদের মধ্যে তো একটা অজ্ঞতা আছে, কিন্তু আবার এট দ্য সেম টাইম বাজারে হাটে যেখানে একটু ল্যাক্সিটি দেওয়া হচ্ছে সেই সব জায়গায় কিন্তু সেই মানুষরাই আবার সমস্যা তৈরি করছে। এই রিয়াকশনটা প্যাথোলজিক্যাল, এই রিয়াকশনটা হানিকারক। এই রিয়াকশনটাকে একমাত্র প্রচারের মাধ্যমেই কিন্তু কাউন্টার করা যেতে পারবে যখন এই ঘটনাটা ঘটছে। ইতিমধ্যে অশোকনগর থানার দ্বারস্থ হয়েছেন অ্যাম্বুলেন্স চালক। পুলিশ তাকে 14 দিন বাড়িতে থাকতে বলেছে বলে দাবি জীবন কৃষ্ণের। সব মিলিয়ে চেনা পড়শিদের এমন অচেনা রূপ দেখে আতঙ্কে অ্যাম্বুলেন্স চালক ও তার পরিবার। রাজস্বী রায় ও জিয়াউল আলম, নিউজ 18 বাংলা, উত্তর 24 পরগনা। এবার আসি ঝাড়গ্রামের খবরে। সেখানে পুলিশ লাইনে আজকে এলো পাথারি গুলি চালায় এক সক্রিয় রাইফেল দিয়ে এক কনস্টেবল। 200 রাউন্ডেরও বেশি গুলি নিয়ে এসে হঠাৎ করে পুলিশ লাইনের ছাদে উঠে পড়ে বিনোদ কুমার, তার নাম। ফায়ারিং করছিলেন দফায় দফায়। 8 ঘন্টা পর অবশেষে নাটকের রীতি। বাড়ির লোকেদের খবর দেওয়া হয়। এরপর কনস্টেবলকে বুঝিয়ে অবশেষে তাকে নিরস্ত্র করা গেছে বলে আমরা জানতে পারছি। রাজু সিং আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজু, নিরস্ত্র করা গেছে অবশেষে বিনোদকে, কি কারণে এরকম ঘটনা ঘটালেন, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত পুরো বিষয়টা বোঝা যাচ্ছে না, কারণ বিনোদ কুমার নিজেই, পুলিশ কর্মীরা যখন তার পরিবারকে এখানে নিয়ে আসেন, আইজি তার পরিবারের সাথে দফায় দফায় কথা বলেন এবং তারপরেই পুলিশ কর্মীরা তার সাথে বারে বারে কথা বলেন এবং শেষমেশ সে ছাদের উপর নিজের অস্ত্র রেখে দিয়ে নিচে নেমে আসেন এবং তারপরেই তার পরিবারের সাথে তাকে দেখা করেন এবং সেখানে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং তারাও তার সাথে কথা বলছেন কেন তিনি এরকম ঘটনা ঘটিয়েছেন এবং কি উদ্দেশ্য ছিল বা কি কারণ ছিল। পুরো বিষয়টা এখনো পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে এবং কথা বলা হচ্ছে। পরিবারের সাথে তাকে বসিয়ে রাখা হয়েছে এবং পরিবারকেও কথা বলতে তাকে সুযোগ দেওয়া হয়েছে তার পরিবারের সাথে, এবং কি কারণে কি ঘটিয়েছে তা নিয়েও এখন প্রশ্ন উঠছে। ইতিমধ্যে সকাল থেকে যেভাবে নাটক চলছিল সেই নাটকের ইতি হলো রাত্রি 9টার সময়। রাজু, এমনি শারীরিক ভাবে ঠিক আছেন ওই কনস্টেবল? হ্যাঁ, শারীরিক ভাবে ঠিক আছেন, কারণ সকাল থেকে তিনি ছাদের উপরেই ছিলেন। সারাদিনটা ছাদের উপরেই কাটিয়েছেন। কারণ কি কারণে এই ঘটনাটা ঘটিয়েছেন সেটা নিয়ে একটা চিন্তার বিষয় রয়েছে। অপরদিকে তার চিকিৎসার জন্য ব্যবস্থা করছেন প্রশাসনের তরফ থেকে। রাজু, অনেক ধন্যবাদ। আপাতত এসএমএস, তার জবাবে মুখ্যমন্ত্রীর 5 পাতার করা চিঠি। প্রথম রাজ্যপাল যে চিঠিটি দেন তাতে উল্লেখ করেছিলেন, প্রিয় মুখ্যমন্ত্রী, রাজভবন এবং সরকারের মধ্যে লোহার পর্দা সরান, আসুন হাতে হাত মিলিয়ে কাজ করি। রাজ্যের রেশন ব্যবস্থা খুবই উদ্বেগজনক। মানুষ নিম্ন মানের এবং কম পরিমাণ খাদ্যশস্য পাচ্ছেন, অথচ কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী আমাকে জানিয়েছেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পে বিনামূল্যে চাল তোলার ক্ষেত্রে রাজ্যের গাফিলতি রয়েছে। এই পরিস্থিতিতে আমরা একযোগে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারি। ধন্যবাদ, জগদীপ ধনখড়। এরপরে মুখ্যমন্ত্রীর উত্তর দেন, শ্রদ্ধেয় রাজ্যপাল, আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনি নিঃসন্দেহে এটার প্রশংসা করবেন যে রাজ্য সরকার সর্বশক্তি দিয়ে করোনা মোকাবিলায় লড়াই করছে। ধন্যবাদ।
মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে রাজ্যপাল SMS করেন মুখ্যমন্ত্রীকে। SMS এ লেখেন, প্রিয় মুখ্যমন্ত্রী, আপনার উত্তরে আমি মর্মাহত। এটা আমার সাংবিধানিক চেয়ারের অবমাননা। গত কয়েক মাস ধরে আমি ভেবেছি পরিস্থিতি শুধরে যাবে, কিন্তু আমার আশা ভঙ্গ হয়েছে। তবুও আমি রাজ্যের মানুষের স্বার্থে চেষ্টা চালাতে চাই। আপনি অবিলম্বে আমায় ফোন করুন। এই আপৎকালীন পরিস্থিতিতে আমি আপনার অবিবেচক এবং অসাংবিধানিক চিঠির কোনো রীতিমাফিক উত্তর দিতে চাই না। এরপরে মুখ্যমন্ত্রী চিঠি লেখেন, তাতে উল্লেখ করেছেন, শ্রদ্ধেয় রাজ্যপাল, আপনি হয়তো ভুলে গেছেন আমি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী। আপনি হয়তো এও ভুলে গেছেন আপনি একজন মনোনীত রাজ্যপাল। 31/5/1949 গণপরিষদে বাবা সাহেব আম্বেদকর যা বলেছিলেন আপনি নিশ্চয়ই তা উপেক্ষা করতে পারবেন না। বাবা সাহেব বলেন, রাজ্যপালদের ক্ষমতা এতই সীমিত যে তাঁদের জন্য ভোট করা অর্থহীন। সরকারিয়া কমিশন বলে, কেন্দ্রের শাসক দলের কখনো সেই দলেরই কাউকে রাজ্যপাল মনোনীত করে অন্য দল পরিচালিত কোনো রাজ্যে পাঠানো উচিত নয়। আপনি আমাকে আক্রমণ করেছেন, আমার মন্ত্রী এবং আধিকারিকদের আক্রমণ করেছেন। আপনার বাচনভঙ্গি এবং শব্দচয়ন অসংসদীয়। যে রাজ্যের আপনি রাজ্যপাল, সেই সরকারের বিরুদ্ধেই আপনি সাংবাদিক বৈঠক করছেন। সরকার পরিচালনায় আপনি বারংবার হস্তক্ষেপ করছেন। কে বারবার সাংবিধানিক ধর্মকে উপেক্ষা করছে এবং অসৌজন্য করছে, এসব ঘটনায় তা স্পষ্ট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। আর এই নিয়ে আমরা কথা বলি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। রাজ্যপালকে লেখা চিঠিটা কেন আপনাদের কাছে গেল? রাজ্যপালকে যাওয়া উচিত। রাজ্যপাল তো যেটা চিঠি দিয়েছেন আমরা চিঠিটা দেখিনি, কি ভাষায় লিখেছেন আমরা জানিও না। তো এই যে উদ্দেশ্যটা হচ্ছে রাজনীতিকরণ, আর উনি যে ধরনের শব্দ প্রয়োগ করেছেন, বলছেন যে অপমানিত হয়েছেন, কি শব্দ প্রয়োগ করেছেন আমরা জানি না, কিন্তু উনি নিজে যে ধরনের শব্দ প্রয়োগ করেন, উপর থেকে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে আর এখানকার রাজ্যপাল অন্যান্য এই যে কেন্দ্রীয় টিম তার সম্বন্ধে বলছেন, সেটা কি শালীনতাপূর্ণ নাকি মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করি? উনি আইন দেখাচ্ছেন, কানুন দেখাচ্ছেন, উনি কবে আইন মেনে গেছেন? রাজ্যপাল যতগুলো কথা বলেছেন উনি বলেছেন আমি আমার এখতিয়ারের মধ্যে সংবিধানের মধ্যে বলেছি। সেটা যদি না হয়, এটা তো কখনো বলতে পারেননি কোনটা আইনের বিরুদ্ধে। উনি একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, উনি আইনটা ভালো জানেন ইনাদের চাইতে, সংবিধানটা ভালো বোঝেন। আমার যেটা ধারণা, এক একটা পাতা সমান ধারণা আছে। এনার কেবল রাজনীতি করেন। আপনারা বলুন, মুখ্যমন্ত্রী যে কাজটা করছেন, ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রীকে দেখেছেন চাল ডাল দিতে, মাস্ক দিতে, লাইন টানতে, এই যে মাইক ধরতে? তাহলে বাকি কনস্টেবল কর্মচারীরা কি করবে? মুখ্যমন্ত্রী যদি রাস্তায় নেমে কর্মচারীদের কাজ করেন, তো অ্যাডমিনিস্ট্রেশন কে চালাবে? এ নিয়ে কথা বলি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গেও। মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন করা, মুখ্যমন্ত্রী রাজ্যপালকে চিঠি দিচ্ছেন তার চেয়েও করা, কিন্তু তার চেয়ে অনেক কড়া অবস্থার মধ্যে, কঠিন অবস্থার মধ্যে রাজ্য এবং দেশের গরিব মানুষগুলো আছে, যাদের পেটে ভাত নেই, যাদের পকেটে পয়সা নেই, যারা পরিযায়ী শ্রমিকের মতন কষ্ট করে আছে, অথবা যারা চিকিৎসার জন্য হাসপাতালের দরজায় দরজায় গিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কথা ভাবার সময় ওনাদের দুজনের কারণ নেই। চিঠির বাক্যবিন্যাস কি? কে লম্বা 8 ফুট, কে ছোট 5 ফুট, কে নির্বাচিত, কে মনোনীত, কে বাঁকা, কে বাঁকা না, কার ক্ষমতা বেশি, কার ক্ষমতা কম। এটা ছ্যাবলামো হচ্ছে না? ছ্যাবলামো হয়ে যাচ্ছে। করোনা নিয়ে কোনো কথা শুনলেন? এই যে 1 ঘন্টা ধরে আপনাদের আলোচনা হচ্ছে, শুনছেন? করোনায় মানুষ যখন বিপদে, তখন সেই মানুষগুলোর মনের কথাটাকে বাস্তবে প্রতিফলন করা, যারা ফেল করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সরে যাও, এখানে তুমি রাজ্যপাল আর আমি মুখ্যমন্ত্রী, একটু ঝড়াঝাড়ি বাঁধিয়ে নি, মানুষগুলো বিপদে পড়েছে, মানুষগুলো বিপদে পড়ুক। এটা একটা অসভ্যতা হচ্ছে বলে আমি মনে করি। করোনা হওয়ার মাঝে জাতীয় রাজনীতিও বেশ গরম। সোনিয়া গান্ধীর নিশানায় বিজেপি এবং মোদী সরকার। কংগ্রেস সভাপতির দাবি, করোনা যুদ্ধে সবার যখন এক কাট্টা হয়ে থাকার কথা, তখন ঘৃণা এবং সাম্প্রদায়িকতার ভাইরাস ছড়াচ্ছে বিজেপি, নষ্ট করছে সামাজিক সম্প্রীতি। পদ্মশিবির অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। এই বৈঠক থেকেই বিজেপিকে কড়া আক্রমণ সোনিয়া গান্ধীর। তার দাবি,
করোনা যুদ্ধে আমাদের সকলের এক হয়ে লড়ার কথা, কিন্তু বিজেপি সাম্প্রদায়িকতা ও ঘৃণার ভাইরাস ছড়াচ্ছে, সামাজিক সম্প্রীতির বিরাট ক্ষতি করছে। এখানেই থামেননি কংগ্রেস সভাপতির এও দাবি, লকডাউনের জেরে দেশের অর্থনীতি ধরাশায়ী, কোটি কোটি মানুষ চরম দুর্দশায়। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার দিশা দেখাতে পারছে না মোদী সরকার। The central government does not appear to have a clear idea on how the situation will be managed after May the 3rd. CWC notes with concern that the BJP is seeking to inflame communal divisions even as the entire nation battles COVID-19. পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। Sonia ji said that BJP is dividing the society. Actually, it is the other way around. We are not bringing in communalism or anything. They are culprits of dividing the society. Why you are want to do? The whole country is one. কিট নিয়ে বুধবার কেন্দ্রকে এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোনিয়াও সুর চড়ান। তার অভিযোগ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য যথেষ্ট সংখ্যায় পিপিই কিট দেওয়া হচ্ছে না। যেসব কিট দেওয়া হচ্ছে তার গুণমান খুবই খারাপ। নিউজ 18 বাংলা। করোনা যুদ্ধে কেন্দ্রের পদক্ষেপ, আগামী 1.5 বছর সরকারি কর্মীরা বর্ধিত যে 4% ডিএ তা পাবেন না। 2021 সালের জুলাই থেকে সংশোধিত হারে আবারও ডিএ পাবেন, তবে তখন বকেয়া যে ডিএ, অর্থাৎ এই যে 1.5 বছর তারা এই বর্ধিত হারে ডিএ পাবেন না, সেই বকেয়া তাদেরকে দেওয়া হবে না। কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ আপাতত স্থগিত, বর্ধিত হারে ডিএ তারা পাচ্ছেন না। 2021 সালের জুলাই থেকে আবারও বর্ধিত হারে ডিএ তারা পাবেন। সংশোধিত হারে যে ডিএর কথা বলা হয়েছে, অর্থাৎ 21%, সেই হারে ডিএ তারা তখন পাবেন। তবে এই 1.5 বছর যে ডিএ তারা পাচ্ছেন না তার কোনো এরিয়ার দেওয়া হবে না। কৌশিক দাশগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কৌশিক, ঠিক কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো এবং একটু আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে একটু জানতে চাইবো। দেখো, করোনার সঙ্গে যুদ্ধে লড়তে গিয়ে দেশের অর্থনীতি একেবারে ধরাশায়ী, এবং সেইখান থেকে যাতে অর্থনৈতিক চাকাটা কিছুটা হলেও চলে, সেই জন্য কেন্দ্রীয় সরকার কিন্তু একাধিক প্যাকেজ ঘোষণা করেছে। তার জন্য তো সরকারেরও টাকা দরকার, রাজকোষের হাল খারাপ। সেইটা মোকাবিলায়, এই পরিস্থিতি মোকাবিলাতেই কিন্তু ডিএ সিদ্ধান্ত, মানে বর্ধিত ডিএ আগামী 1.5 বছর দেওয়া হবে না, এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন 17% হারে ডিএ পান। মার্চ মাসে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে আরো 4% বাড়ানো হলো ডিএ। এই যে 4% বাড়ানো হলো, এই বর্ধিত ডিএটা 2020 সালের জানুয়ারি থেকে পাওয়ার কথা, সেটা তারা পাবেন না। কতদিন পাবেন না? 2021-এর জুন মাস অব্দি পাবেন না। জুলাই থেকে আবার পাবেন, সংশোধিত হারে ডিএ পাবেন, কিন্তু তখন এই যে এরিয়ার মানে বকেয়া ডিএ যেটা রইল সেটা কিন্তু তখনও পাবেন না। আচ্ছা, অনেক ধন্যবাদ কৌশিক। করোনা এই মুহূর্তে অনেক কিছু পরিস্থিতি পাল্টে দিয়েছে, যেমন এই ভদ্রলোক এবং এই পরিবার ছেলের বিয়েতে কলকাতাতে এসেছিলেন। কথা ছিল অনেক হই হই করবেন, হুল্লোড় করবেন, তার মাঝেই লকডাউন। আটকে পড়েছেন উত্তরপ্রদেশের আলিগড়ের পরিবার। পেটে খিদে, চোখে বাড়ি ফেরার স্বপ্ন নিয়ে এখন দিন কাটছে কলকাতার একটি ভাড়া বাড়িতে। नाश्ता करो। चिरवा 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 सुबह से आज वो खा लिया तो अभी तक कुछ नहीं मिला। भूख लगा? আলো রোশনাই, হই হুল্লোড়, খানাপিনা, ছেলের বিয়েতে স্বপ্ন ছিল অনেক, কিন্তু সেসব এখন ধূসর। মা সুনিতা সিং 2 মেয়ে, জামাই আর নাতি নাতনিদের নিয়ে উত্তরপ্রদেশের আলিগড় থেকে কলকাতায় আসেন। ছেলে পবন সিং কলকাতাতেই থাকেন। কথা ছিল পবনের বিয়েতে সবাই মিলে আনন্দ করবেন, কিন্তু তার মাঝেই করোনার প্রকোপ, দেশ জুড়ে লকডাউন। 22 মার্চ ওদের ফিরে যাওয়ার কথা ছিল,
কিন্তু ততদিনে পরিবহন ব্যবস্থা বন্ধ, তাই চাইলেও ফিরতে পারেননি। পাটুলির ভাড়া বাড়িতে আধপেটা খেয়েই এখন দিন যাপন। যখন লকডাউন শুরু হয়ে যায় তারপর থেকে কিন্তু ওরা পাটুলি অঞ্চলে, দক্ষিণ কলকাতায় পাটুলি অঞ্চলেই থেকে গেছে এবং এই মুহূর্তে এদের কাছে খাবার দাবার ঠিক মতো মিলছে না। 7-7টি বাচ্চা এদের সঙ্গে রয়েছে, একেবারে ছোট্ট বাচ্চা রয়েছে, একটা দুধের শিশু। तो खाने की तो न दिखे थे, गैस का खाना क्या 1-2 दिन सरकार के दे दिया और फिर पड़ोसी 1-2 दिन देंगे, फिर खाने की तो न दिखे थे, छोटे छोटे बच्चा हैं। ছেলে পাওয়ান কলকাতার সামান্য এক রেস্তোরাঁর কর্মচারী। লকডাউনে তাঁরও উপার্জন বন্ধ। এত জনের খাবার কিভাবে জুটবে? দুশ্চিন্তায় ঘুম উড়েছে। আমার এখন কি এতজন নিয়ে সার্ভাইভ করা একটু কষ্টের ব্যাপার, মানে একটু কষ্টই হচ্ছে, তাও করতে হচ্ছে। নিজের ফ্যামিলি সবাই এসে আটকে গেছে, এখন কী করা যাবে, তো করতেই হবে। তার মধ্যে হেল্পও করছে। আমি একটা প্রাইভেট ফান্ডে কাজ করি, এখন তো সবই বন্ধ আছে। টাকা পয়সা যা এনেছিলেন সব শেষ। স্থানীয় কাউন্সিলর থানা থেকে কয়েকদিন সাহায্য পেয়েছিলেন, স্থানীয়রাও কেউ কেউ পাশে দাঁড়ান, কিন্তু এখন তাও বন্ধ। এভাবে আধপেটা খেয়ে আর কতদিন? চোখের জল চোখেই শুকিয়ে যাচ্ছে। ওদের আরতি কেউ শোনে না, শুনতে চায়ও না। এখানকার সাধারণ মানুষ মাঝে মাঝে কিছু হেল্প করলেও এদের কাছে সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয় বেঁচে থাকবার জন্য, বাচ্চাগুলোকে দিনের পর দিন রাখার জন্য। ক্যামেরায় দীপক এবং চিরঞ্জিতের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা, কলকাতা। 2018 সালের মাধ্যমিক পরীক্ষায় জুতো সেলাইয়ের কাজ করেও 66% নাম্বার পায় সঞ্জয়। এরপর একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাতেও স্কুলে প্রথম হয়েছে সে। ছেলেকে বড় হয়ে আদর্শ শিক্ষক হিসেবে দেখতে চান অভাবী মা কল্যাণী রবিদাস। বাচ্চাটার উপরে খুবই আমার চেষ্টা আছে, কিছু হলে পরে আমার খুব ভালো হবে। কত কষ্ট করে থাকবো, আমি বড় করে মাস্টার তৈরি করতে চাইছি। হতদরিদ্র সঞ্জয়ের পড়াশোনার সাহায্য করেন স্কুলের শিক্ষকেরাও। তো এই লকডাউনের সময় স্কুল থেকে যতটা সম্ভব হবে আমরা মানে চাল আলু যেটাই হবে ওটা আমরা ওকে প্রদান করব, সেটা ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া। কিন্তু এমন দরিদ্র পরিবারেও কেন কোনো সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছয়নি? চারিদিকে তো করোনা চলছে, লকডাউন চলছে, এরপরে এটা খুললে পরে আমরা করে দিব, ওদের ডেকে নিয়ে ভাতা মাতা কিছু হয়তো করে দিব। আপাতত লকডাউনে থমকে সঞ্জয়ের ভবিষ্যৎ। স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন সহৃদয় সহযোগিতা। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। করোনা লকডাউন, বন্ধ কলকারখানা, রোজগারের টান, বিশ্বজুড়ে ভয়ঙ্কর মন্দার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এই রাজ্যের ছবিটা ঠিক কি? কেমন আছেন শ্রমিকরা? নিউজ 18 বাংলা গিয়েছিল বাংলার বিভিন্ন শিল্পাঞ্চলে। আজ দুর্গাপুরের ছবি, যেখানে আক্ষরিক অর্থেই পথে বসেছেন শ্রমিকরা। জীবনযুদ্ধ শ্রমিকদের রাস্তায় নামিয়েছে। দিন কয়েক আগেও সাইরেন ঘুম ভাঙাতো কারখানার। ওরা কাজ করতেন, ধুলো, বালি, ঘাম, রক্ত, পরিশ্রম, অনেক না পাওয়া। এসবের মধ্যেই ওরা ভাতের গন্ধ খুঁজে পেতেন। দিনের শেষে পেট ভরে গরম ভাত, শান্তির ঘুম, পরদিন ফের দৌড়। ওরা কাজ করতেন। লকডাউনে সাইরেন থেমেছে, ওরা আর কাজ করেন না। দুর্গাপুর শিল্পাঞ্চলের কারখানাগুলো নিস্তব্ধ। শ্রমিকরা পথে বসেছেন, পথে বসেই সবজি মাছ বিক্রি করছেন। ঠিকমতো হিসেব নিকেশ বোঝেন না, পেট বড় জ্বালা। হাত গুটিয়ে বসে থাকলে চলবে কি করে? খিদে তো লকডাউন মানবে না। প্রায় 72টি বেসরকারি কলকারখানা আছে, প্রায় 40,000 শ্রমিক কাজ করে। লকডাউনের জেরে বন্ধ কলকারখানাগুলি, বেতনে অনিশ্চিত। কেউ মাছ, কেউ সবজি বিক্রি করে সংসার চালাচ্ছে। শ্রমিকদের অভিযোগ, সরকারি নির্দেশ থাকলেও কারখানা কর্তৃপক্ষ বেতন দিচ্ছে না। কয়েকটি কারখানা অগ্রিম টাকা দিলেও তা সামান্য। কারখানা বন্ধ, লকডাউনের জন্য কোম্পানি বন্ধ, কোনো পেমেন্ট পায়নি। 2000 টাকা অ্যাডভান্স দিয়েছিল, সেটা গত 22 তারিখে। সংসারে সবজি বিক্রি করে এখন চালাচ্ছি, খুব সমস্যায় পড়ে গেছে। আমরা চাইছি যে কারখানা খুলে যাক। বেতন অনিশ্চিত, খিদের আগুন কারখানার সামনে বিক্ষোভ হয়ে ফুটছে। কারখানা কর্তৃপক্ষের সাফাই, বিলিং সেকশন বন্ধ থাকায় কর্মীরা নেই, তারা এলেই বেতন দেওয়া সম্ভব। এখন যেহেতু আমাদের অফিসিয়ালও কেউ নেই,
ওর জন্য প্রত্যেকের অ্যাকুরেট কি স্যালারি সেটা এই মুহূর্তে বলাটা বা ক্যালকুলেশন করাটা সম্ভব হচ্ছে না। সুবিধা হচ্ছে তো আমরা বুঝতেই পারছি, তাতেও যদি কারোর মনে হচ্ছে কিছু অ্যাডভান্সের দরকার তো তাকেও আমরা কিছু ক্যাশ অ্যাডভান্স করছি। শ্রমিক সংগঠন বলছে 20 এপ্রিল কিছু ক্ষেত্রে অনুমতি নিয়ে কারখানাগুলি খোলার কথা বলে কেন্দ্র, তবে পশ্চিম বর্ধমান জেলায় কোনো কারখানা এখনো সেই অনুমতি পায়নি। কোনো শ্রমিক যাতে বঞ্চিত না হয়, কোনো শ্রমিক যাতে তার দুর্দশা না হয়, সেই জন্য হচ্ছে শ্রম দপ্তর অত্যন্ত গুরুত্বের সাথে এটা দেখছে। আমি মাননীয় মন্ত্রী, শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটকেরও ইন্টারভেনশন চেয়েছি। আর কতদিন, কতগুলো দিন ফুরলে কারখানাগুলো আবার জীবনের পাণ্ডুলিপি লিখবে? মেশিনের শ্বাস প্রশ্বাসে এক এক দিনের বেতনের হিসেব পাবেন শ্রমিকরা? প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে দুর্গাপুর শিল্পাঞ্চলে। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাস, নিউজ 18 বাংলা।